আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। শুধু নাস্তা খেয়েই বিল কোটি টাকা। জুলাই জাদুঘরের এমন জাদুতে চোখ চড়ক গাছ সবার। চেতনার জুলাই জাদুঘরে 6 মাসে নাস্তার এমন অস্বাভাবিক বিলে তোলপাড়। এছাড়া গণভবনের বাউন্ডারি করতে গিয়ে খরচ হয়েছে 65 লাখ টাকা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আলাদা বাজেট থাকলেও কোটি কোটি টাকা খরচ করেছে জাতীয় জাদুঘরের ফান্ড থেকে। দুর্নীতির এমন মহোৎসবে মেতে লুটপাট চালিয়েছে জাদুঘরের কর্তা ব্যক্তিরা। জাদুঘরের অনিয়ম নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের প্রথম পর্ব দেখুন আজ। 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থান এবং বিগত সরকারের দমনপীড়নের তথ্য ও স্মারক সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এতে শহীদদের ব্যবহৃত সামগ্রী, আলোকচিত্র এবং অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ নথিপত্র স্থান পাওয়ার কথা রয়েছে। তবে এই আবেগকে কাজে লাগিয়ে একদল বাগিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। 6 মাসে এই জাদুঘরের নাস্তার বিল 1 কোটি টাকার উপরে। এছাড়াও জাদুঘর পরিদর্শনে বিভিন্ন ভিভিআইপি আগমন উপলক্ষে 25 জানুয়ারি 2026 থেকে 15 এপ্রিল পর্যন্ত আপ্যায়ন বিল প্রায় 30 লাখ টাকা, যার ভ্যাট আসে প্রায় 3 লাখ টাকা। গেল বছরের 3 সেপ্টেম্বর থেকে জাদুঘরে 70 থেকে 80 জন ভলান্টিয়ারদের আপ্যায়ন বাবদ খরচ হয় 26 লাখ টাকা। এছাড়াও বিভিন্ন সভা কিংবা সেমিনারের নামে একটি রেস্টুরেন্ট থেকে বিল করেছে প্রায় 11 লাখ টাকা। বিল নগদ দিচ্ছে, ওরা নগদ টাকা দিয়ে নিয়ে যায়। নগদ টাকা দিয়ে বিল করে দিতেন না, ওরা আলাদা বিল করে দিতেন। এই দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছে জাদুঘরের মহাপরিচালক। জুলাই জাদুঘরের নামে বরাদ্দ থাকলেও জুলাই জাদুঘরের রাস্তা ঘেঁষা বাউন্ডারির নামে জাতীয় জাদুঘরের কোষাগার থেকে হাতিয়ে নিয়েছে 65 লাখ টাকা। এছাড়াও জাদুঘরে শীতল পাটি সরবরাহ ও ইতিহাস বিভাগের প্রদর্শনীর কথা বলে বিল তোলা হয়েছে প্রায় 6 লাখ টাকা, অথচ এমন কোনো প্রদর্শনী হয়নি জাদুঘরে। এসব বিষয়ে কথা বলতে চাইলে অনুমতি মেলেনি জাতীয় জাদুঘরে প্রবেশের। কারে ফোন দিবেন? ওনার নাম্বার আমাদের কাছে নাই। কার কাছ থেকে পাবেন? আপনি সচিব না ডিজির সাথে দেখা করবেন? ডিজি সচিব দুইজনই। ওয়েবসাইটে নাম্বার আছে, ওইখানে কল দিয়ে পারমিশন নিয়ে তারপরে আসতে। একাধিকবার মুঠোফোনে কল দিয়েও সাড়া পাওয়া যায়নি জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওহাবের। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। টানা বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের সব নদ নদীর পানি বেড়েছে। ভারী বৃষ্টিতে পাল্লা দিয়ে বাড়ছে হাওরের পানিও। তলিয়ে যাচ্ছে হাওরের পাকা ধান। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ ও আগামীকাল সুনামগঞ্জ অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। এতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে আগাম বন্যার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত হাওরের পাকা ধান কেটে ঘরে তোলার অনুরোধ জানানো হয়। তবে এখন পর্যন্ত কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, পানি বাড়ার পরিমাণ কিরকম এবং বাঁধ ভাঙার বিষয় কি বলছে পানি উন্নয়ন বোর্ড, এবং আগাম যে বন্যার আশঙ্কা করা হচ্ছে এই বন্যার আশঙ্কা নিয়ে কিছু বলেছে কিনা কর্তৃপক্ষ? ধন্যবাদ তানি। যেমনটা বলছিলেন, গত 2-3 দিন ধরে সুনামগঞ্জ অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, একই সাথে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সকল নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে যে বিষয়টি আপনার মাধ্যমে জানাতে চাই, সুনামগঞ্জের সুরমা সহ সকল নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সুরমা নদীর পানি গতকাল থেকে আজ সকাল 9টা পর্যন্ত 1.5 ফুটের বেশি বৃদ্ধি পেয়েছে। তবে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার যেমনটা জানিয়েছেন যে আজ সকাল পর্যন্ত সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, বৌলাই, কংস নদী, সোমেশ্বরী, রক্তি, জাদুকাটা সহ কোনো নদীর পানি বিপদসীমার অতিক্রম করেনি, বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গতকাল রাত্রে বৃষ্টি না হলো, আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। হাওরে আসলে বৈরী আবহাওয়া বিরাজ করছে, কৃষকরা ধান কাটতে পারছেন না। কৃষকরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, নদীর পানির সাথে হাওরের পানিও বাড়ছে, যার কারণে ধান তলিয়ে যাচ্ছে। কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম, কৃষি বিভাগ যেমনটা জানিয়েছেন যে গতকাল সন্ধ্যা পর্যন্ত সুনামগঞ্জে প্রায় 98,000 হেক্টর বুড়ো জমির ধান কাটা হয়েছে। তবে স্থানীয় কৃষকরা এবং কৃষক সংগঠনের সদস্যরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে কৃষি বিভাগের এই তথ্য আসলে মোটেও সঠিক নয়। হাওরে পর্যাপ্ত পরিমাণ ধান রয়েছে, কৃষকরা বৈরী আবহাওয়ার জন্য ধান কাটতে পারছেন না, শ্রমিকের সংকট রয়েছে, হারভেস্টারদের ধান কাটা যাচ্ছে না। তবে পানি উন্নয়ন বোর্ড যেমনটা
জানিয়েছেন যে নদীর পানি বাড়লেও বৃষ্টিপাত হলো কোনো ফসল রক্ষা বাঁধ এখনো ঝুঁকিতে পড়ে নাই, কোনো বাঁধ ভেঙে নাই। তবে গতকালকে একটি বাঁধ ভেঙে মধ্যনগর এলাকার কিছু ফসল তলিয়ে গেছে। তবে উপজেলা প্রশাসন আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন যে এটি আসলে ফসল রক্ষা বাঁধ নয়, একটি জলমহালে কিছু ধান ছিল সেটি তলিয়ে গেছে। তবে কৃষকরা চেষ্টা করেছিলেন ধান কেটে তোলার জন্য। আরেকটি তথ্য জানাতে চাই, জেলা প্রশাসন একটি নির্দেশনা জারি করেছেন যে এসব এলাকায় হাওরে ফসল রক্ষা বাঁধ রয়েছে, সেই বাঁধগুলো যেন প্রকল্প বাস্তবায়ন কমিটি যারা বাঁধ নির্মাণ করেছেন সেগুলো যেন একটু রক্ষণাবেক্ষণ করেন এবং রাজ্যে বাঁধ ঝুঁকিতে না করেন, যাতে পাহারার ব্যবস্থা করেন। পানি এই ছিল সুনামগঞ্জের হাওরের সর্বশেষ অবস্থা এবং নদীর পানি বৃদ্ধির। ধন্যবাদ আপনাকে। কালবৈশাখী ঝড় আর বৈরী আবহাওয়ায় সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। আবার বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কম্বাইন হারভেস্টার দিয়েও ধান কাটতে পারছেন না কৃষকরা। একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে ঝড় বৃষ্টি আর বন্যার সতর্কতায় ত্রিমুখী সংকটে পড়েছেন চাষিরা। সুনামগঞ্জ প্রতিনিধি বিন্দু তালুকদারের পাঠানো তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন সুলেমান কবির। চলতি মৌসুমে সুনামগঞ্জের ছোট বড় ১৩৭টি হাওরের ২,২৩,৫১১ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। তবে নিয়মিত বৃষ্টিপাতে হাওরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আবার পাহাড়ি ঢলে জেলায় বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ক্ষতি এড়াতে তড়িঘড়ি করে পাকা আধা পাকা ধান সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে বৈরী আবহাওয়ায় পাওয়া যাচ্ছে না ধান কাটা শ্রমিক, আবার পানিতে চালানো যাচ্ছে না কম্বাইন্ড হারভেস্টার ও রিপার। রোদের অভাবে শুকানো যাচ্ছে না ধান, এতে বিপাকে পড়েছেন চাষিরা। বৃষ্টির কারণে ধান হইতে না, মন হইতে পারে না, অবস্থা খুব খারাপ। ধান কাটতে পারেন না মানুষে, শ্রমিকও পাওয়া যান না। কেরোসিনের দাম বাড়ার জন্য ধান কাটার মেশিন নাই, আইছে না। সরকারের কাছে একটাই সাহায্য চাইতেছি, সরকার কৃষকের পাশে দাঁড়াক। সম্ভাব্য ক্ষতি এড়াতে কৃষকদের দ্রুত সময়ের মধ্যে ধান কাটা শেষ করার নির্দেশ দিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। ধানগুলো কাটার জন্য কৃষককে উদ্বুদ্ধ করতেছি এবং জেলা প্রশাসন অবহিত করেছি। আশা করি যে আমাদের যদি কোনো আগাম বন্যা এই ধানগুলো যদি কেটে নিয়ে আসতে পারি তাহলে আগাম বন্যা দেখা দিলে হয়তো ক্ষয়ক্ষতি কমে আসবে। এদিকে জলাবদ্ধতা কিভাবে নিরসন করা যায় সে বিষয়ে কাজ করার কথা জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেলা প্রশাসন সহ পানি উন্নয়ন বোর্ড সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলে এবং স্থানীয় জনপ্রতিনিধি সকল স্টেক হোল্ডার মিলে পানি কিভাবে নিষ্কাশন করা যায় সেই বিবেচনায় স্থানীয়ভাবে সবাইকে সহযোগিতা করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। সুনামগঞ্জে এবার বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 14 লাখ মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 5,000 কোটি টাকা। সুলাইমান কবির, RTV। আজ ভয়াল 29 এপ্রিল। 1991 সালের এই দিনে ম্যারি অ্যান নামের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে তছনছ হয়েছিল বৃহত্তর চট্টগ্রাম সহ দেশের উপকূলীয় জনপদ। 250 কিলোমিটার বেগে আঘাত হানা ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সেই দিন প্রায় 1,40,000 মানুষ প্রাণ হারান। 35 বছর পর আজও সেই দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়ায় উপকূলবাসীদের। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। 1991 সালের 29 এপ্রিল 250 কিলোমিটার বেগে চট্টগ্রাম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ম্যারি অ্যান। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় উপকূলের বিস্তীর্ণ অঞ্চল। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে আনুমানিক 1,40,000 মানুষ প্রাণ হারান। সর্বস্ব হারিয়ে আশ্রয়হীন হন প্রায় 1 কোটি মানুষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট 20 ফুট উঁচু জলোচ্ছ্বাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভোলার হাতিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ, আনোয়ারা, বাঁশখালী, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া অঞ্চল। সেদিনের ভয়াল স্মৃতি দুঃস্বপ্নের মতো এখনো তাড়িয়ে বেড়ায় স্বজনহারা উপকূলবাসীকে। 91 সময় তো জানটা কেমন কোনো মতো বাঁচিয়ে আছে আর কি। আমার বড় ছেলে আমার কোলে ছিল, মেজোটা আমার ওয়াইফের কোলে ছিল, একজনের চালের উপরে ছিলাম। টনির ঘরে চালের উপরে আল্লাহ হয়াত রাখছে বলি আমরা 59 জন একসাথে ছিলাম, 11 জন মারা গেছে। আমি বাচ্চা কাচ্চা দিয়ে আমার ওয়াইফটাতে ওদেরকে পূর্ব থেকে পাঠিয়ে দিয়েছে। আমরা মুরব্বীরা এখানে বাড়িতে ছিলাম, আমাদের ঘর বাড়ি বিলীন হয়ে গেছে, আমরা গাছের ফটো ছিলাম। 82 জন লোক মারা গেছে। এটা যারা দেখছে তারা কখনো বলতে পারবে না। সে সময়ের চেয়ে বর্তমানে এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বেড়েছে বাংলাদেশের, বলছেন চট্টগ্রামের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। 91 সালের ঘূর্ণিঝড়ের যে সিচুয়েশন বা পরিস্থিতি যেটা ছিল সেটা থেকে এখন আমাদের
দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। শতাব্দীর প্রলয়ঙ্কারী সেই দুর্যোগের কথা মনে করে এখনও আতঙ্কে চমকে ওঠেন উপকূলবাসী। ভবিষ্যতে এমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারকে পর্যাপ্ত পূর্ব প্রস্তুতি গ্রহণের পরামর্শ তাদের। আব্দুল হামিদ, RTV। বৃষ্টির তোয়াক্কা নেই কোনো নিয়মের বালাই। নরসিংদীর পলাশে রীতিমতো হাঁটু পানিতেই RCC সড়কের ঢালাই কাজ শেষ করার চেষ্টা ঠিকাদারি প্রতিষ্ঠানের, তবে শেষ রক্ষা হয়নি। স্থানীয়দের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। চাপের মুখে শেষ পর্যন্ত দেয়া ঢালাই তুলতে ফেলতে বাধ্য হয়েছে ঠিকাদার। নরসিংদী প্রতিনিধি নূরে আলম রনির পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। চোখের সামনেই চলছে হরিলুট। বৃষ্টির পানিতে তলিয়ে আছে রাস্তা, অথচ তার ওপরই দেদারসে ঢেলে দেয়া হচ্ছে কংক্রিটের মিশ্রণ। নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা বাজারের পাশে এই দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তাড়াহুড়ো করে কাজ শেষ করতে গিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করেই সড়কের ঢালাই কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। 5 দোনা থেকে ডাঙ্গা 4 লেন সড়কের অংশ হিসেবে ডাঙ্গা বাজার থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত 120 মিটার RCC সড়কে নির্মাণ কাজ করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী সহ প্রতিদিন চলাচল করেন হাজার হাজার মানুষ। এখানে হাঁটু পানির মধ্যে ডালাই ফেলাইতেছে, তখন আমি জিজ্ঞাসা করলাম যে ডালাই হাঁটু পানির মধ্যে ডালাই ফেলাইলে এগুলি কি টিকবে? হ্যাঁ, টিকবে। নিম্নমানের যে উপাদান আছে এই উপাদান দিয়ে রাস্তার কাজ চলমান রয়েছে এবং পুরো বৃষ্টির মধ্যে হাঁটু পানির মধ্যে ঢালাই করছে, এই কারণেই কিন্তু এই রাস্তার এই অবস্থা। শুরুতে দায়সারা যুক্তি দিলেও শেষ পর্যন্ত ক্যামেরার সামনে নিজেদের গাফিলতির কথা স্বীকার করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এটা অবশ্যই ভুল হয়েছে। এখন এটা আমরা এখন সারা রাত যেভাবে বলে ওইভাবে আমরা কারেকশন করে দেবো। যে এখনই বললো ফোন দিয়ে যে ওটা একটু উঠে নেওয়ার জন্য আর কি, আমরা এখন এটা উঠে ফেলবো এখন। এদিকে অনিয়মের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটেন নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। এটা সকালে ওরা এই ঢালাইটা করে ফেলেছে। এখন আমরা এসে দেখছি এটা যে সব জায়গায় সমস্যা হয়েছে এটা রেকটিফাই করে প্রয়োজনে এই সকল জায়গায় আবার নতুন করে ওরা কমপ্লিট করবে, তারপরে আমরা ওদেরকে সার্টিফাইড করবো আর কি। তবে শুধু ঢালাই তোলাই যথেষ্ট নয়, সরকারি অর্থ অপচয় ও দুর্নীতির চেষ্টা চালানো ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। লিওন আজাদ, RTV। মানিকগঞ্জে বাড়িওয়ালা ও ভাড়াটিয়া মিলে গড়ে তুলেছিলেন অনৈতিক দেহ ব্যবসার সিন্ডিকেট। শুধু দেহ ব্যবসায়ী নয়, হানি ট্র্যাপ বা প্রেমের ফাঁদে ফেলে সাধারণ মানুষকে জিম্মি করে মোটা অঙ্কের চাঁদা আদায়ের অভিযোগও উঠেছে এই চক্রের বিরুদ্ধে। পৌরসভার উত্তর সেওতা এলাকা থেকে এই চক্রের মূল হোতা বাড়িওয়ালা সহ 3 জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মানিকগঞ্জ প্রতিনিধি আফ্রিদি আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা এলাকায় মার্কাজ মসজিদের পাশে এই নবনির্মিত বাড়ি বাইরে থেকে সাধারণ মনে হলেও কয়েক মাস ধরে এর ভেতরেই চলছিল রমরমা দেহ ব্যবসা আর জিম্মি করে টাকা আদায়ের অন্ধকার কারবার। অভিযোগ রয়েছে বাড়ির মালিক সদরউদ্দিন ভূঁইয়ার প্রত্যক্ষ মদদ ও যোগ সাজসে ভাড়াটিয়া স্বাতী বেগম ও শিরিন বেগম এই সিন্ডিকেট পরিচালনা করতেন। অনুসন্ধানে জানা যায় শিরিন বেগম বিভিন্ন কৌশলে পুরুষদের এই ফ্ল্যাটে প্রলুব্ধ করে আনতেন। এমনই এক শিকার আব্দুল হক। টাকার বিনিময়ে অনৈতিক কাজের উদ্দেশ্যে তাকে এই ফ্ল্যাটে আনা হয়, কিন্তু ভেতরে ঢোকার পরই শুরু হয় আসল নাটক। বনিবনা না হওয়ায় সেখানে হাজির হন স্বয়ং বাড়িওয়ালা সদরউদ্দিন। শুরু হয় মারধর আর মোবাইল ফোন জব্দ করে 50,000 টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা। লিটনের সাথে আইছি, মানে একবার থাকা 500 টাকা হয়রানি শিকার হয়েছে। আমার মারছে, তারপরে মোবাইল রেখে দিছে। মারছে যে বাড়িওয়ালা, মোবাইল বাড়িওয়ালা নিছে। মোবাইল মনে হয় যে মামার আইছে, পর মোবাইলটা দিছে। টাকা নিয়ে গন্ডগোল লাগাইছে। হ্যাঁ বলে কি ওর বয় সভাপতি না সেক্রেটারি আমি তা জানি না। হ্যাঁ ওই বয় দেখার পর হ্যাঁ বাইরে গেছে, পরে বাড়িওয়ালা আমরা হাউকাও করতেছি যে দিবেন না কে, টাকা দিবেন না কে। হাউকাও করার পর হ্যাঁ সে বাড়িওয়ালা আইসে হ্যাঁ মোবাইলটা কাইরে নিয়ে গেছে। আমি বলছি আপনাকে আমি ছাড়বো না, নয়তো পুলিশে দেবো, নয়তো আপনি গার্জেন নিয়ে আসেন। তাহলে আমার মোবাইল রেখে দেন, তার নিজের মুখের কথা। তখন তার মোবাইলটা আমি রাখছি এখানে।
খোলা হয় নাই, কোনো টাকাও নেই, কোনো পয়সাও নেই। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে জিম্মি অবস্থায় তাকে উদ্ধার এবং 3 জনকে গ্রেফতার করে। আসামি হয়েছে 3 জন, মহিলা 2 জন, মানে আর যে বাড়ি ভাড়া, মূলত হচ্ছে বাড়ির মালিক যে বাড়ির এই ব্যবসার সাথে পরিপূর্ণভাবে জড়িত এবং তার কাছ থেকে যে মহিলা ভাড়া নিচ্ছে সেও এই ভাড়া নিয়ে এই ব্যবসা করতেছে এবং বাড়ির মালিকের পূর্ণ সম্মতি এবং অংশগ্রহণে ব্যবসা চলতেছে। আবাসিক এলাকায় যাতে আর কেউ ঘর ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপ চালাতে না পারে সেজন্য পুলিশি নজরদারি বাড়ানোর দাবি এলাকাবাসীর। লিওন আজাদ, RTV। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে এক শিশুসহ মাইক্রোবাসের 3 যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে 9 যাত্রী। মঙ্গলবার রাত 11:30টার দিকে উপজেলার কুড়িগ্রাম ভুরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে রংপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক সহ 3 জন নিহত হন। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। জনপ্রতিনিধিদের বিশেষ সুবিধা কমাতে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বাতিল করেছে সরকার। রোববার জাতীয় সংসদ অধিবেশনে এই সংক্রান্ত বিল পাশ করা হয়। এর আগে এমপিরা কোনো শুল্ক ছাড়াই বিদেশ থেকে গাড়ি আমদানি করতে পারতেন। তবে এখন থেকে তাদেরও সাধারণ নাগরিকদের মতো নির্ধারিত শুল্ক দিয়ে গাড়ি আনতে হবে। সরকার বলছে, রাষ্ট্রীয় ব্যয় কমানো এবং সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধিদের বৈষম্য কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিলটি পাশের সময় বেশিরভাগ সংসদ সদস্য টেবিল চাপড়ে সমর্থন জানান। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।